মোম লাজুক হাসলো। দুপুরে আগুন আসার পর সবাই একসাথে খাবার খেলো। লাঞ্চ করে ড্রয়িং রুমে বসে আছে চারজন। কিছু একটা মনে পড়তেই থমথমে মুখে আশানুর উঠে যায়। বেডরুমে গিয়ে আগুনের টেস্টের রিপোর্ট এনে আগুনের হাতে দিল। মোম ঝট করে রিপোর্টটা ছিনিয়ে নিল। আশানুর ফ্যাল করে চেয়ে রইল। আগুন ঠোঁট কামড়ে হাসে। আফিফা শুধালো, কার রিপোর্ট এটা? আশানুর ঠোঁট বাঁকিয়ে জবাব দেয়, আগুনের। ওর জ্বর আসার পর একদিন আমরা হসপিটালে গিয়ে কিছু টেস্ট করিয়েছিল, সময় স্বল্পতার জন্য দেখা দেয়নি। মোম চিন্তিত ভঙ্গিতে উদ্বেগ নিয়ে জানতে চাইল। ভাইয়ার রিপোর্টে কি এসছে? সব ঠিক আছে তো? আশানুর চুপ থাকলো কিয়ত পরিমাণ। মুখে গাম্ভীর্য ভাব ফুটে উঠল। মুহূর্তেই মোমের চিন্তা বাড়ল। আগুন ধারাম করে আশানুরে পিঠে মারল। বড়সড় ধমক দিয়ে গমগমে গলায় বলল, আমার বাচ্চা বউকে টেনশন দিয়ে তোর কী লাভ? বলে দে রিপোর্ট সব স্বাভাবিক। দেখ কেমন চাতক পাখির মতো তোর একটা ছোট্ট উত্তরের আশায় তাকিয়ে আছে। আশানুর ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে আছে। কথাটা কিভাবে বলবে বুঝতে পারছে না। তার মুখের ভাবভঙ্গি নিষ্প্রাণ, হতাশা আর অসহায়ের ন্যায় আগুনের দিকে তাকালো। দীর্ঘশ্বাস সেরে নিষ্প্রব গলায় বলে, আমি এখন যেটা বলতে যাচ্ছি আশা করি স্বাভাবিকভাবে সবটা মেনে নিবে। আর মম, জানো তো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা কে কিভাবে মারা যাব কেউ জানি না। আমার মনে হয় সবটা পরিষ্কার করে বলা উচিত। মম, তুমি ধৈর্য সহকারে শান্ত হয়ে আমার কথা শুনবে, ওকে? মোমের চোখে পানি চলে এলো। অজানা আশঙ্কায় বুক কাঁপছে অস্বাভাবিক গতিতে। মস্তিষ্কের গোত্রে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। কয়েকদিন আগে একটা খারাপ স্বপ্ন দেখেছিল। মোম জোরে জোরে শ্বাস টানছে। এই পর্যায়ে বদলে গেল আগুনের অভিব্যক্তি। এতক্ষণের হাসিটা ধপাস করে নিভে গেল। বিস্ফোরিত নয়নে সিরিয়াস হয়ে তাকায় আশানুরের দিকে। প্রকট চক্ষু জোড়া উঠে আসে ললাটে। জিভ দিয়ে ঠোঁট ভেজায় সে। শান্ত কণ্ঠে শুধালো, রিপোর্টে কি এসেছে তুই বল। যেটাই আসুক আমি শুনতে প্রস্তুত। আশানুর মনমরা কণ্ঠে বলে উঠে, কিভাবে যে বলি, আমি ভাবিনি রিপোর্টে এমন কিছু আসতে পারে। আগুন অধৈর্য সহিত আবার বলল, হেয়ালি করিস না, বল। আশানুর মোমের দিকে তাকায়। মেয়েটার অক্ষি কোঠরে পানি টলমল করছে। এই তো এক্ষুনি গড়িয়ে পড়ল বলে। রক্ত জবার মতো পাতলা অধর জোড়া কেমন শুষ্ক দেখাচ্ছে। আশানুর তপ্ত নিঃশ্বাস ফেলল। আফিফা চিন্তিত সমেত বিরক্তিকর কণ্ঠে বলল, কি হলো আশানুর? তুমি চুপ করে আছে কেন? তোমার নীরবতা কারো কোমল হৃদয়ে আঘাত আনছে। তুমি কি সেটা বুঝতে পারছো না? মুহূর্তে কারো চিকন কণ্ঠে আর্তনাদ শুনে সেদিকে তাক করল তিনজন। মোম মৃদু আওয়াজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আতঙ্কিত গলায় কেঁদে কেঁদে বলে উঠল। মোমের কান্নায় আগুনের মস্তিষ্ক অচল হয়ে গেল। তড়িৎ বেগে উঠে ওদের সামনেই মোমকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। আগুনের বুকটা কেমন ধরাস ধরাস করছে। আশানুর পুনরায় মুখভঙ্গি বদলে হাততালি দিয়ে হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে আফিফার গায়ের উপর ঢলে পড়ল। আফিফা বিরক্ত হয়ে দূরে সরে গেল। আগুন ভ্রুকুচকে তাকায়। আশানুর অধরের হাসি বজায় রেখে বলল, ভয় পাওয়ার মতো কিছু হয়নি, আলহামদুলিল্লাহ। সকল রিপোর্ট নর্মাল। আগুন একদম পারফেক্ট আছে। আবহাওয়ার পরিবর্তনে হয়তো জ্বর এসেছিল। মোম কবুতরের ছানার মতো আগুনের বুক থেকে মুখ তুলে উকি দিল। আগুন ঠিক আছে শুনে স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। আগুনের বুকের সঙ্গে মিশে এখনো ফুপিয়ে যাচ্ছে মেয়েটা। আগুন মোমের মাথায় হাত বুলিয়ে দেয়। চোখের পানি মুছে দিয়ে চোয়াল শক্ত করে আশানুরের দিকে এগিয়ে যায়। আশানুর জানে এখন আগুন ওর চেহারার গঠন বদলে দিবে। তাই সময় নষ্ট না করে দ্রুত ছুটে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আগুন মুষ্টিবদ্ধ করে দরজায় আঘাত করছে। দাঁতে দাঁত চেপে বলল, পালাচ্ছিস কেন? বেরিয়ে আয় বলছি। সাদে কি আর তোকে ছাগল বলি? তোর সাহস কত বড় আমার বউকে কাঁদাস? দরজা বন্ধরত অবস্থায় আশানুর চিৎকার করে জবাব দেয়, রেগে যাচ্ছিস কেন? আমি তো শুধু দেখতে চেয়েছিলাম তোর পিচ্চি বউ তোকে কতটা ভালোবাসে। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। গম্ভীর কণ্ঠে বলল, তাই বলে এমন জঘন্য পরিস্থিতি বানিয়ে বলবি তোর ডাক্তার হওয়ার কোনো যোগ্যতা নেই। ডাক্তার মানুষকে টেনশন ফ্রি করে, আর আর তুই উল্টো টেনশন দিস। কতক্ষণ লুকিয়ে বসে থাকবি? একবার হাতের কাছে পাই তখন মজা করার স্বাদ হাড়ে হাড়ে টের পাবি।
অন্য কিছু বা অন্য কাউকে নিয়ে মজা করলে কিছু বলতাম না, হাসি মুখে মেনে নিতাম। কিন্তু তুই আমার কোমল মতিকে নিয়ে এত জঘন্য একটা মজা করলি। তোর কারণে আমার বউয়ের চোখ দিয়ে যে অশ্রুকণা পড়েছে তার মূল্য তো তোকে দিতেই হবে। আশানুর অসহায় গলায় বলে উঠল। ভাই, এবারের মতো মাফ করে দে প্লিজ, আর কখনো এমন করব না, প্রমিস। আগুন কিছু বলল না, গটগট করে ড্রয়িং রুমে চলে গেল। আফিফা স্নেহময় হাত বুলিয়ে দিচ্ছে মোমকে। আগুন মোমকে এক হাতে জড়িয়ে ধরে আফিফার থেকে বিদায় নিয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে আসলো। আগুন ঠিক করলো মোমকে নিয়ে এখন বাসায় ফিরবে না, আশেপাশে কিছুক্ষণ ঘুরবে। 4 চাকাওয়ালা গাড়ি নিস্তেজ হয়ে দাঁড়িয়ে আছে। সময়টা বিকাল 4টার কাছাকাছি। স্থির গাড়িটার ভেতর আগুনের কোলে বসে বুকের সঙ্গে লেপ্টে আছে মোম। মেয়েটির মুখ বিবর ভার হয়ে আছে, লতানো শরীরটা কেমন নেতিয়ে পড়েছে। আগুনের কাঁধের শার্টের অংশ খামচে ধরে আছে। আগুনের মুখভঙ্গি স্বাভাবিক, গরম লাগছে ওর। হাত বাড়িয়ে শার্টের বুকের কাছের দুটো বোতাম খুলে দিল। ওদের গাড়িকে পেছনে ফেলে কত শত গাড়ি হাওয়ার বেগে নিজ গন্তব্যে প্রস্থান করছে। মোম কাচের ছোট্ট জানালা দিয়ে সেসব কিছু অবলোকন করল। দুজনের মধ্যে পিনপিন নীরবতা বিরাজমান। মৌনতার ইতি টেনে আগুনের শান্ত কণ্ঠ ভেসে আসে। ভাবছি এখন বাসায় ফিরবো না, বেরিয়েছি যখন আরেকটু চারপাশে ঘুরবো। তুমি কি বলো? মোম নিরুত্তর। আগুনের বুকে মুখ ঘষল। আগুন হতাশ হলো। হাতের অঞ্জলিপুট মোমের মুখশ্রী তুলে নিল। যত্ন নিয়ে মোমের কপালে চুমু এঁটে দিল। মোমের নেত্র যুগল ছলছল করে উঠল। বেহায়া চক্ষু পানির কণার তর সইল না, টুপ করে গড়িয়ে পড়ল। ঠাই পেল মোমের কিঞ্চিত রক্তাভাব ফর্সা গালে। মোমের এই লোকটা আগুনের কাছে দেখতে কি মিষ্টি লাগছে। টুপ করে কামড় বসালো মোমের লাল হয়ে যাওয়া উঁচু নাকে। হাত দিয়ে চোখের জল মুছল না। পুরুষালীর ঠোঁট জোড়া ছুঁয়ে গেল সেথায়। আজ মোম লজ্জায় আগুনের বুকে মুখ লুকালো না, স্থির হয়ে বসে। আগুনের বুঝি তা সহ্য হয়। মোমের খোপা করা চুলগুলো খুলে দিল অবলীলায়। মোম চকিতে তাকালো স্বামীর আদলে। আগুন মুখ ডুবিয়ে দিল মোমের ঘাড়ে। কোমরে থাকা হাতের বন্ধন দৃঢ়। মোমের বক্ষস্থল কেঁপে ওঠে। পেলব হাত চলে যায় আগুনের সিল্কি চুলে। মুহূর্তেই মৃদু আর্তনাদ করে উঠল মেয়েটা। আগুন তার শুকনো দাঁতের জোর প্রয়োগ করলো মোমের ঘাড়ের নরম চামড়ায়। মোমের ব্যথাতুর আওয়াজে কামড়ের জায়গায় আলতো করে চুমু দিয়ে ছেড়ে দিল। লম্বা চুলে মুখ ডুবিয়ে সেটার ঘ্রাণ লুফে নিল। নজরে নজর মেলালো, সময় ব্যয় করল না। হুট করে আঁকড়ে ধরল বউয়ের কোমল অষ্টদয়। গাঢ় করে চুম্বন করলো সেথায়। মোম ভারী খেয়ে নিঃশ্বাস ছাড়ল। আগুন শীতল গলায় বলল, ওই ব্যাপারটা ভুলে যাও। আশানুর সবসময়ই এরকম দুষ্টুমি করতো, তবে ভাবতে পারিনি এমন সিরিয়াস বিষয় ছাগলটা মজা নিবে। মোম নাক টেনে সরল গলায় বলে ওঠে, জানেন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিছুদিন আগে স্বপ্নে দেখেছিলাম আমরা দুজন আলাদা হয়ে গিয়েছি। কেউ একজন আমাদের আলাদা করে দিতে চাচ্ছে, আর সে তার কাজে সফলও হয়েছে। আগুন মোমের থুতনিতে চুমু খেলো। শক্ত করে জড়িয়ে ধরে নিরেট স্বরে বলল, ভয় পেও না, কেউ আমাদের আলাদা করতে পারবে না। যতদিন বেঁচে থাকবো আগুনের বুকে শুধু মোম থাকবে। মরার পরও এই বুক জমিনে শুধু তোমার নামটা খোদাই করা থাকবে। মোম সন্তুষ্টির হাসি হাসল। এই প্রথম নিজ ইচ্ছায় আগুনের উন্মুক্ত বুকে নিজের নরম অধর ছুঁয়ে দিল। আগুন ঠোঁট কামড়ে হাসে। মোমের মাথায় চুমু দিয়ে তাকে এক হাতে শক্ত করে জড়িয়ে ধরল। অন্য হাতে চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভিং করতে লাগলো। প্রতিদিনের ন্যায় যথাসময়ে আগুন কলেজে চলে গেল। কলেজের গেট পেরিয়ে গাড়ি পার্ক করে পিছনে ঘোরার সাথে সাথে কারোর সাথে ধাক্কা খেল। আগুন ধাক্কা খাওয়া মানুষটির দিকে দৃষ্টি তাক করতে করতে উদ্বেগ সমেত বলে উঠল, সরি, আমি খেয়াল করিনি। কথা রীতি টেনে মানুষটির দিকে সম্পূর্ণ দৃষ্টিগোচর হতেই আগুনের মুখভঙ্গি বদলে গেল। কারণ সেই মানুষটি নাইমা। তরতাজা নাদুস নদুস মেয়েটা সপ্তাহ খানেকের মধ্যে কতটা শুকিয়ে গিয়েছে। ফুলা ফুলা গাল দুটো সমান্তরালভাবে মুখশ্রীতে লেপ্টে আছে। গলার হাড় ভেসে উঠেছে। চেহারায় আগের সতেজতা নেই, সেথায় রয়েছে মলিনতার ছাপ। আগুন এক দৃষ্টিতে চেয়ে নাইমার মুখ বিবরে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো, কিছু বলল না। দীর্ঘশ্বাস ছেড়ে নিজ গন্তব্যে হাঁটা শুরু করলো। নাইমা সহসা আগুনের হাত চেপে ধরল। আগুন চকিতে পেছন ফিরে তাকায়।
তড়িৎ বেগে হাত ছাড়িয়ে নেয়। নাইমা ম্লান হাসলো। আগুন আবারও লক্ষ্য করলো মেয়েটার হাসিটাও আর আগের মতো নেই। উচ্ছ্বসিত হাসিটা বিলীন হয়ে গিয়েছে। আগুন চলে যাওয়ার জন্য পা বাড়ায়। নাইমা নিষ্প্রভ গলায় বলে ওঠে, কেমন আছিস আগুন? আগুনের বাড়ন্ত পা থেমে যায়। স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে জবাব দিল, ভালো। ছোট করে উত্তর দিয়ে চুপ থাকলো। নাইমাকে পাল্টা ভালো আছে কিনা জিজ্ঞেস করলো না। আগুন অন্যদিকে চেয়ে আছে। নাইমা তা ছিল হাসে, কণ্ঠ খাদিয়ে এনে বলল, জানতে চাইলি না তো আমি কেমন আছি? আগুন তাকায় তার পানে। আগুনের চোখে মুখে একরাশ দ্বিধা। মুখে কোনো কথা ফুটতে চাইল না। চোখে নরম নেই ছেলেটির। কি বলবে, কি বলা উচিত, কিছুই বোধগম্য হচ্ছে না। ভারী কি নিঃশ্বাস ছেড়ে পাল্টা প্রশ্ন করল, জিজ্ঞেস করার কি আছে? তুই তো ভালোই আছিস। সত্যি ভালো আছি। আগুন বিরক্ত কণ্ঠে বলল, সেটা আমার জানার কথা নয়। তুই ভালো আছিস কি না সেটা দেখার জন্য তোর পরিবার আছে। তোর আর কিছু বলার থাকলে জলদি বল, আমার ক্লাস আছে। তুই অনেক বদলে গিয়েছিস, অনেক পাকান হয়ে গিয়েছিস। আগুন ভাবলেশহীনভাবে জবাব দিল, আমি বদলাইনি আর বদলাবও না। যেমন ছিলাম তেমনই আছি। শুধু কারো ভুল ধারণা নিয়ে পাগলামো করার জন্য একটু কঠিন হয়েছি জাস্ট, আর কিছু না। নাইমা কাপা গলায় জানতে চাইল। বউকে খুব ভালোবাসিস? আগুনের অকপটে স্বীকারোক্তি। বউকে ভালোবাসবো না তো কাকে বাসবো? ভালোবাসা না থাকলে নিশ্চয়ই চুটিয়ে সংসার করতে পারতাম না। আচমকা নাইমা আগুনের হাত চেপে ধরে ঠুকরে কেঁদে উঠল। আগুন চমকে উঠে আশেপাশে নজর ফেরায় না। আশেপাশে নজর ফেরায় না, এদিকে তেমন কেউ নেই। তবে বারান্দায় অনেক শিক্ষার্থী হাঁটাহাঁটি করছে। কেউ দেখে নিলে বিষয়টা খারাপভাবে নিতে পারে। আগুন হাত ছাড়াতে চায়। নাইমা আরো শক্ত করে ধরে। আগুন কণ্ঠস্বর নিচুতে নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সিন ক্রিয়েট করছিস কেন? কেউ দেখতে পেলে আমার ইমেজ খারাপ হবে। ভুলে যাস না এটা আমার কলেজ। নাইমা তবুও ছাড়ল না। ভাঙা গলায় অবান্তর আবদার ছুড়ল, আমাকে বিয়ে করবি? আমাকে বিয়ে করে নে প্লিজ। তোর বর্তমান বউকে ছাড়তে হবে না, সে থাকুক, আমার সমস্যা নেই। আমাকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দিয়ে তোর ঘরে তুলে নে। আগুন নাকের পাটাতন ফুলিয়ে রক্তিম চোখে তাকায়। ঝাড়ি দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। গমগমে গলায় বলল, পাগল হয়েছিস? কী সব বলছিস, কোনো খেয়াল আছে? নাইমা উদ্ভ্রান্তের ন্যায় বলল, আমি এত কিছু জানি না, তোকে আমার চাই। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। দাঁতে দাঁত চেপে বলল, মাথা বেশি খারাপ হলে ডাক্তারি বাদ দিয়ে তোর বাবা মাকে বল পাবনা রেখে আসতে। অন্যদের কি চিকিৎসা করবি? তোর নিজের এখন চিকিৎসার প্রয়োজন। নাইমা কাতর গলায় জানালো, আমাকে একটা সুযোগ দিয়ে কি খুব ক্ষতি হবে? আগুন বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়। অবাক হলো কিঞ্চিত। পর মুহূর্তে চোয়াল শক্ত করে চওড়া গলায় বলল, আশ্চর্য, তুই কি আমার প্রেমিকা বা বউ যে তুই কোনো ভুল করবি আর আমি তোকে নিজের জীবনে ফিরে আসার জন্য সুযোগ দিব? আমার ধৈর্যের পরীক্ষা নিস না, নয়তো এত বছরের নিয়ম ভঙ্গ করে তোর গায়ে হাত তুলে ফেলবো। আগুন আর দাঁড়ালো না। ক্রস্ত পায়ে এগিয়ে চলল নিজ গন্তব্যে। নাইমা সেদিকে ব্যথাতুর দৃষ্টিতে চেয়ে রইল। চুমকি চলেছে একা পথে, সরাসরি তার সাথে ধাক্কা খেলে দোষ কি তাতে? অশ্রাব্য বাক্য শুনে আনিকার চঞ্চল ছুটে চলা পা দুটো থেমে যায়। মাথার ঘোমটা দেওয়া ওড়না আরেকটু ভালোভাবে টেনে পেছন ফিরে চায়। ললাটে প্রগাঢ় ভাঁজ ফেলে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল সম্মুখের মানুষটির দিকে। আইমান দন্তপাটি বের করে উচ্ছ্বাস সমেত আনিকার সামনে দাঁড়িয়ে। আনিকা চোখ বুঝে লম্বা শ্বাস টানল। কিছু বলতে চেয়েও বলল না। ছেলেটা চরম বেহায়া। কিছু বললে রাস্তার মধ্যে কি না কি গন্ডগোল শুরু করে দেয়। কলেজের উদ্দেশ্যে বেরিয়েছিল আনিকা। কলেজের কাছাকাছি আসতেই এরকম অদ্ভুত বাক্য শুনে ঘাড় ঘুরিয়ে দেখে আইমান দাঁড়িয়ে আছে। আনিকা চুপ করে আবার হাঁটতে থাকলো। আইমান দৌড়ে সামনে এসে দাঁড়ায়। আনিকা বুকে হাত গুজে রাগের লোক নিয়ে তাকায়। কটমট করে বলে ওঠে, পথ আটকাচ্ছেন কেন? আপনাকে না আমার পিছু নিতে নিষেধ করলাম?
তবুও কেন আসছেন? আইমান ব্যাপক মোড নিয়ে হেসে বলল, আমি আসবো না তো কে আসবে? যাকগে, আসল কথায় আসি। শোনো লঙ্কা মরিচ আনিকা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। মনে যা থাকে ফটফট বলে দিই। মনের কথা চেপে রাখা আমার কাম্য নয়। আনিকা বিরক্ত হয়ে জানায়। যা বলার তাড়াতাড়ি বলুন, আমাকে যেতে হবে। আইমান উচ্চ বাক্যে বলে উঠল, রাখো তোমার যাওয়া যাই। আমার মাথা বিগড়ে দিয়ে ওনার কলেজে যাওয়া হচ্ছে। আমি তো ভার্সিটির ক্লাস রেখে তোমাকে আমার মনের কথা জানানোর জন্য এত দূর ছুটে এসেছি, তার বেলা তাই চুপ করে আবার কথা শুনবে, কথার মাঝখানে কথা বলবে না। আনিকা ঝাঁস নিয়ে বলল, যদি না শুনি তো কি করবেন? কেস করবেন? করুন। আইমান থুতনি চুলকে ফট করে নিরেট স্বরে বলল, আনিকা, আমি তোমাকে ভালোবাসি। কিভাবে ভালোবেসেছি, কেন তোমাকেই ভালোবেসেছি, এসব অবান্তর কথা জিজ্ঞেস করো না। এর উত্তর আমার নিজের কাছেও নেই। শুধু এতটুকুই জানি তুমি আমার। আমি খুব ছটফটে টাইপের একজন ছেলে। আড্ডা, মাস্তি, নিত্যকার কাজকর্ম। অনার্স এখনো কমপ্লিট হয়নি। তোমার সাথে দেখা হওয়ার আগে অনেক মেয়েদের সাথে রিলেশনশিপে ছিলাম, বাট ট্রাস্ট মি, তাদের সাথে ফোনে কথা বলা আর সামান্য ঘোরাঘুরি ছাড়া এর বেশি কিছুই করিনি। কিন্তু তোমাকে দেখার পর বিশ্ব সুন্দরী রমণীর চোখে সামনে দিয়ে চলে গেলেও সেথায় আয়মানের চোখে আটকায় না। আমি একটু বেশি দুষ্টমি করি, তবে আমি খারাপ ছেলে না। আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি আনিকা। আমি চাইলে জোর করে তোমার সাথে কিছু করতে পারি, সেই ক্ষমতা আমার আছে। তবে শুধু শরীর নয়, মন সহ তোমাকে আমি চাই। এক মনে কথাগুলো বলে ভারীক্ষে নিঃশ্বাস ত্যাগ করলো আইমান। আনিকা ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে, ওর ভাবভঙ্গি বোঝা যাচ্ছে না। আইমান পুনরায় মিহি কণ্ঠে বলল, আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, সব খোঁজ নিয়েছি আমি। তাই বাংলা সিনেমার মতো ডায়লগ দিতে পারবে না যে সরি ভাইয়া আমার বয়ফ্রেন্ড আছে। তোমার মা নেই, তোমার বাবাই তোমার সব। এটাও জানি তোমার নিম্নবিত্ত পরিবারের লোকজন, তাতে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। বিয়ে করলে তো আর টাকাকে করব না, করব তোমাকে। ভাবার জন্য কয়েকদিন সময় দিচ্ছি, মন দিয়ে ভাবো। তবে দিন শেষে যেন উত্তরটা হা হয়, মনে যেন থাকে। আনিকা ঠোঁট কামড়ে আইমানের কথা শ্রবণ করলো, মুখ বিবর গাম্ভীর্য করে শুধালো, প্রপোজ করছেন নাকি ট্রেস করছেন? আইমান গাছাড়া ভাবে জবাব দিল। তুমি যেটা ভাবো। আনিকা চক্ষু হাসলো, কিন্তু মুখে বলল, আপনার মতো অসভ্য ছেলেকে নিয়ে আমার ভাবতে বয়ে গেছে। আইমান আনিকার চোখে দৃষ্টি তাক করে বলল, না ভাবলে তোমার লস, কারণ ভাবার সময় চলে গেলে নির্দিষ্ট সময়ের পর তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। তোমার একটা ব্যবস্থা ঠিকই করব, এটা পুরো কনফার্ম। আনিকা ব্যঙ্গাত্মক করে বলে উঠল, কি করবেন? যখন করব তখনই দেখতে পারবে। আপাতত সামনে থেকে সরো। আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখলেই রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে ইচ্ছে করে, তাই না? আনিকার মুখ হা হয়ে গেল। বলে কি ছেলে? দাঁতে দাঁত চেপে বলল, আমি আপনাকে দেখে দাঁড়িয়েছি, আপনি নিজের তো আমার পথ আটকেছেন। আইমান স্মিত হাসে, দু কদম এগিয়ে আনিকার মুখোমুখি হয়ে হিসিয়ে বলল, জীবনে চলার পথে কখনোই ফিরে তাকাতে নেই। তবে কোনো সুন্দরী মেয়ে পাশ দিয়ে পেরিয়ে গেলে সেটা আলাদা ব্যাপার। ডোরবেল বাজতেই মোম গিয়ে দরজা খুলে দিল। আগুন গম্ভীর মুখভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মোমের চোখ যায় আগুনের হাতে থাকে শপিং ব্যাগে। আগুন নিঃশব্দে ভেতরে আসে। মোম দরজা আটকে দেয়। আগুন বিছানার উপর ব্যাগগুলো রেখে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। মোম ব্যাগগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। ভেতরে জামা কাপড় রাখা। মোম কাপড়গুলো বের করলো। গাউন, শাড়ি এনেছে আগুন, ভীষণ সুন্দর সবকটা ড্রেস। আগুন ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই প্রশ্ন ছুড়ল, এই ড্রেসগুলো কার জন্য? আগুন গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তোমার সতীনের জন্য। মোম বুঝতে পারলো আগুন তাকে জ্বালানোর জন্য বলছে। মোম মৃদু আওয়াজে জিজ্ঞেস করলো, হঠাৎ শপিং করে আনলেন যে? আগুন চুলে ব্রাশ করে মোমের পাশে বসলো। ভরাট স্বরে বলল, কালকে
আমাদের কলেজের সকল টিচার্সরা মিলে সোনারগাঁও ঘুরতে যাবে। বলতে পারো ছোটোখাটো গেট টুগেদারের মতো। বাসায় তো তোমার শাড়ি আর 3 পিস রয়েছে। ঘুরতে গেলে শাড়ি পরে বেশি কমফোর্টেবল হতে পারতে না, সেজন্য গাউন নিয়ে এসেছি। পছন্দ হয়েছে? জি। দুপুরে খেয়েছিলে? মোম মিহি কণ্ঠে বলল। আগুন রুচিয়ে জিজ্ঞেস করে। সত্যি? হ্যাঁ। আগুনের কলেজ থেকে ফিরতে দেরি হবে বলে মোমকে ফোন করে জানিয়ে দিয়েছিল সে যেন খেয়ে নেয়। আগুন বাড়ি থেকে লাঞ্চ করে নেবে। মোম আগুনকে ছাড়া খায় না। যত দেরি হোক না কেন দুপুরে আগুনের জন্য অপেক্ষা করে। আগুন বাসে আসে 3টার পরে। আগুন নিষেধ করেছে অপেক্ষা না করার জন্য, কিন্তু মোম তার কথা শোনে না। ধমক দিলেও কাজ হয়নি। সবসময় আগুনের জন্য না খেয়ে বসে থাকবে। তাই আগুন চেষ্টা করে যত দ্রুত সম্ভব ক্লাস শেষ করে দুপুরে বাসায় চলে আসার। আজকে বেশি দেরি হয়ে যাবে বলে আগেই ফোন করে বলেছে মোমকে দুপুরে খেয়ে নিতে। আগুন মোমের কোলে মাথা দিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। মোমের পেলো ভাত টেনে নিজ মাথায় রাখলো। মোম আলতো করে চুল টেনে দিচ্ছে। মিহি কণ্ঠে শুধালো। মাথা ব্যথা করছে? না। শরীর খারাপ লাগছে? না। এভাবে শুয়ে পড়লেন যে? বালিশে গিয়ে আরাম করে শুয়ে পড়ুন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আগুন তিরিক্কি মেজাজ নিয়ে বলল। তোমার অসুবিধা হচ্ছে? তাহলে সরে যাই। মোম চঞ্চল কণ্ঠে তুরন্ত জবাব দিল। একদম না, আমি এমনিতে জিজ্ঞেস করেছি। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজমান রইল। মৌনতা ভেঙে মোম ব্যগ্র কণ্ঠে জানতে চাইল। ঘুমিয়ে পড়েছেন? আগুনের কণ্ঠস্বর নিচুতে নিয়ে মৃদু আওয়াজে উত্তর দিল। বলো। আপনার কি মন খারাপ? আগুন পাল্টা প্রশ্ন করল। কেন মনে হলো? আপনার মুখ দেখে মনে হচ্ছে। আগুন উঠে বসলো। নিজের সেই তির্যক চাউনি নিক্ষেপ করলো। মোম ভরকে গেল। দোলনার মতো দুলে উঠল তনু মন। শুষ্ক ঢোক গিলল। রেগে গেল নাকি মানুষটা? রাগের মতো তো কিছুই বলেনি সে। তাহলে? আগুন হাত টেনে মোমকে বালিশে শুয়ে দিল। ঝুঁকে ভ্রুকুচকে চেয়ে রইল। মোমের বক্ষস্থল ঢেউয়ের মতো ছলাৎ করে উঠল। গাত্রে গাত্রে যেন হিমশীতল রক্ত প্রবাহিত হচ্ছে। ঠোঁট নেড়ে কিছু বলতে উদ্যত হতেই আগুন সেথায় তর্জনী স্পর্শ করল। মোম সহসা কথাটা গিলে নিল। আগুন ভারী নিঃশ্বাস ছেড়ে মোমের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। লম্বা শ্বাস টেনে মোমের শরীরের মেয়েলি ঘ্রাণ নাসার রন্ধ্রে টেনে নিল। নাইমার সাথে কথা বলার পর থেকে মন মেজাজ ঠিক নেই। রাগ হচ্ছে খুব, কিন্তু রাগটা আসলে কার উপর বুঝে উঠতে পারছে না। নাইমার তখন ওইরকম একটা কথা কিভাবে বলতে পারলো? ওর কণ্ঠনালীতে এত জোর কিভাবে আসলো? মুখে উচ্চারণ কিভাবে করলো? মোমকে ধোকা দিয়ে তাকে বিয়ে করার? এভাবে আর কতদিন চলবে? এতবার বোঝানোর পরও কাজ হচ্ছে না। ঘুরে ফিরে নিজের সেই একঘেয়ে কথা নিয়েই পড়ে আছে। ভালোবাসা কি এতই সহজ যে চাইলেই কাউকে দিয়ে দেওয়া যাবে? তাহলে নাইমা কেন বুঝতে পারছে না কি চলছে তার মনে? আগুনের প্রতি ক্ষোভ আবার মোমের উপর দেখাবে না তো? এরকম কিছু হলে আগুন নাইমাকে কখনো ক্ষমা করবে না। আগুনের কাজে মোম অবাক হলো ভীষণ। আগুনের পিঠে এক হাত রেখে নরম কণ্ঠে শুধালো। হঠাৎ কি? এভাবে শুলেন যে? ইচ্ছা। আমার মনে হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে চিন্তায় আছেন। আমাকে বলুন, আমি শুনতে চাই। আগুন গম্ভীর কণ্ঠে বলল। কিছুই হয়নি। এত বেশি ভাবতে কে বলে তোমাকে? মোম গোমরা মুখে বলল। আমি ভাববো না তো কে ভাববে? আগুন উত্তর দিল না। মোমকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। জবাব না পেয়ে মোম হতাশা নিঃশ্বাস ছাড়ল। আগুনের চুলের ভাঁজে হাত গুজে চনমনে চিত্তে বলে ওঠে। ঘুরতে যখন যাচ্ছি ময়ূরী আপুকে সাথে নিয়ে চলুন, পারলে আয়মান ভাইয়াকেও। সবাই মিলে গেলে খুব মজা হবে। আগুন চওড়া গলায় বলল। আমার কলেজের টিচার্সরা মিলে ঘুরতে যাবে। সেখানে ফ্যামিলির সবাইকে কিভাবে নিয়ে যাব? তুমি বউ, তাই তোমাকে নিয়ে যাওয়া যাবে। অযথা বায়না করো না। মোমের মুখটা চুপসে গেল। ভালোভাবে বললেই তো হতো। এত রাগ দেখিয়ে বলার কি আছে? মোম ঠোঁট পাকায়, কথা বলবে না। কুমড়ো মার্কা লোকটার সাথে। আগুনের মাথা হতে হাত সরিয়ে নেয়। মুচড়া মুচড়ি করতে থাকে। আগুন থমকে বলে ওঠে। এত নড়াচড়া করছো কেন? মোম গাল ফুলিয়ে তেরা কণ্ঠে বলল। সমস্যা হলে ছেড়ে দিন, আমি নড়াচড়া করবই।
আগুন ফোঁস করে তপ্ত শ্বাস টানল। মাথাটা কেমন চিনচিন ব্যথা করছে। মোমকে ছেড়ে পেছন ফিরে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। মোম চমকে উঠল। বিস্ময়ী ছোট্ট মুখখানা আপনা আপনি ফাঁক হয়ে গেল। রাগ করল কি কুমড়ো মার্কা লোকটা? মোমের দৃঢ় বিশ্বাস কিছু তো একটা হয়েছে, নয়তো এই লোক মোমকে কাছে পেয়ে না জ্বালিয়ে এত নিশ্চুপ থাকার মানুষ সে না। এখন কিছু জিজ্ঞেস করার দরকার নেই, পরে ঠান্ডা মাথায় জেনে নেওয়া যাবে। মোম নিজের বালিশ ত্যাগ করে আগুনের বালিশে শুয়ে তাকে পেছন থেকে ঝাপটে জড়িয়ে ধরল। মাথা কিঞ্চিত উঁচিয়ে আগুনের মুখভঙ্গি বোঝার চেষ্টা করল। বরাবরের মতো ব্যর্থ হতে হলো। খানিকক্ষণ পরে আগুনের ভরাট স্বর শুনতে পেল। রাতে সব গুছিয়ে নিও। মোম মুচকি হাসল। যাক বাবা, কুমড়োটা কথা বলেছে, তার মানে বেশি রাগ করেনি। মোম হাতের বন্ধন দৃঢ় করে আগুনের কাঁধে মুখ গুজে শুয়ে রইল। রাতের ঘুটঘুটে আধার সরে গিয়ে দিনের আলো ফুটতে শুরু করেছে। আবছা অন্ধকারাচ্ছন্ন চারপাশ দেখতে খুব মনোমুগ্ধকর লাগছে। প্রকৃতির বাতাবায়নে উচ্ছ্বাস সমেত পক্ষীকুল নিজ গলায় শব্দ তুলে গগনে উড়ে বেড়াচ্ছে। তাদের মতো চঞ্চল এক কিশোরী নুপুরের রিনঝিন শব্দ তুলে এদিক ওদিক ছোটাছুটি করছে। ভোর ভোর ঘুম থেকে উঠে আগুন মোম রেডি হতে শুরু করলো। আগুনের অবশ্য বেশি সময় লাগলো না, কিন্তু মোমের রেডি হওয়া তো দূরে থাক, এখনো ড্রেস কোনটা পরবে সেটাই সিলেক্ট করতে পারছে না। এই ভোরবেলা ময়ূরীকে ভিডিও কল করে কয়েকটা ড্রেস দেখিয়ে জিজ্ঞেস করেছে কোনটা পরবে। ময়ূরী উত্তরে বলেছে, ভাবি তুমি এমনিতেই সুন্দর, তুমি যেটা পরবে তাতেই তোমাকে সুন্দর লাগবে। মোম ময়ূরীর কথাই সন্তুষ্ট হতে পারল না। গোমরা মুখ করে সোফায় বসে আছে। আগুন সম্পূর্ণ তৈরি হয়ে ব্লেজারটা আলমারিতে তুলে রাখলো। এই গরমের মধ্যে শার্টের সাথে বাড়তি কাপড় পরলে থাকা মুশকিল হয়ে যাবে। মোমের কাছে এসে সিনা টানটান করে দাঁড়ায়। বুকে হাত গুছে ব্রুকুচকে ফেললো। এই মেয়ে এখনো আগের মতোই বসা। আগুন বিরক্ত হলো। তোমার কি যাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা না থাকলে বলো, আমি একাই চলে যাব। আকস্মিক ধমকে মোমের সত্তা কেঁপে ওঠে। ভোতা মুখে আগুনের দিকে দৃষ্টি তাক করে। গাল ফুলিয়ে জবাব দেয়, আমি তো যেতে চাই, কিন্তু কোন জামাটা পরবো বুঝতে পারছি না। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। বিছানায় জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আগুন একটা শাড়ি হাতে তুলে নিয়ে মোমকে কাছে ডাকলো। এদিকে আসো। মোম থমথমে মুখে এগিয়ে যায়। আগুনের দিকে তাকালো না, ঠোঁট ফুলিয়ে রেখেছে সে। আগুন ঝুঁকে মোমের ফুলিয়ে রাখা নিচের ঠোঁটে আলতো করে কামড় দিল। স্মিত হেসে বলল, ঠোঁট ফুলিও না, খেয়ে ফেলবো। মোম ধীরে বলে, বাজে লোক। এই শাড়িটা পরো। সোনার গাও পচে হোটেলে যাওয়ার পর ড্রেস চেঞ্জ করা লাগবে, তখন অন্য ড্রেস পরে নিও। মোম বাধ্য মেয়ের মতো শাড়ি পরতে লাগলো। আগুন সোফার হাতলে ঠেস দিয়ে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ফোন টিপছে। মোম শাড়ি পরার এক ফাঁকে আয়নায় আগুনের দিকে নজর গেল। অমনি তার বক্ষস্থল ছলাৎ করে উঠল। তুরন্ত পেছন ফিরে আর চোখে মুঠ নিয়ে থাকা আগুনের দিকে তাকালো। পলক ঝাপটিয়ে ডাগর ডাগর আঁখি তুলে নিভৃতে অনিমেষ চেয়ে রইল তার স্বামীর আদরে। আগুনের পরনে ব্ল্যাক ডেনিম প্যান্ট, গায়ে অ্যাশ রঙের শার্ট, যেটা ইন করা। শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো। ফর্সা শরীরে দারুণ মানিয়েছে। বুকের কাছে দুটো বোতাম খোলা। ভেতরে স্যান্ডো গেঞ্জি রয়েছে, তবে সেটার গলা বড় হওয়ায় তেমন নজরে আসছে না। মোমের নারী সত্তার দুর্বলতা বুকের লোমগুলো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন মোমকে ডাকছে ওই লোমশ বুকে মিশে যেতে। মাথার চুলগুলো সুন্দর কাট করে পেছনে দিয়ে রাখা। ফর্সা হাতে সোনালি রঙের হাত ঘড়িটা কি চমৎকার লাগছে। ঠোঁট কামড়ে ধরায় গোলাপি রাঙা অধর জোড়া টকটকে লাল রং ধারণ করেছে। কিছুদিন আগে আগুন ক্লিন শেভ করেছিল। এতে মোম চিৎকার করে পুরো বাসা মাথায় তুলেছিল। আগুনের দাড়ি চুল বড় হওয়ায় সেলুনে গিয়েছিল। মোম বারবার বলে দিয়েছিল সম্পূর্ণ ক্লিন শেভ যেন না করে। আগের মতো হালকা ভাবে ছাঁটাই করে আসবে। আগুনের চাপদারি মোমের ভীষণ পছন্দ, অথচ আগুন মোমের নিষেধ অমান্য করে এবার ক্লিন শেভ করে এসেছে। সেদিন মোম আগুনের সাথে কথা বলেনি। আগুন অনেক কাঠখড় পুড়িয়ে বউকে মানিয়েছিল।
এখন সেই ফর্সা গালে কালো খোঁচা খোঁচা দাড়িগুলো উকি দিচ্ছে। এতেও মোমের মাস্টার মশাইকে দেখতে কি সুন্দর লাগছে। আগুন চোখ তুলে চায়। মোম চেয়েছিল, তাই দুজনের চোকাচুকি হয়ে গেল। মোম অস্বস্তিতে পড়ে যায়। দ্রুত নজর ফিরিয়ে তৈরি হতে লাগলো। আগুন মিটিমিটি হেসে মোমের পেছনে দাঁড়িয়ে হিসিয়ে বলে, চোরা চোখে তাকানোর কি আছে? তোমারই তো বর, সরাসরি তাকালে আমি মাইন্ড করব না। মোম হাতে রেশমি চুড়ি পরে। কাজল ঠিক আছে কিনা চেক করে নিল। আয়নায় আগুনকে দেখে ভেঞ্চি কেটে বলে, আমি কেন আপনাকে দেখতে যাব? আমি তো আপনার পেছনের দেয়ালে চোখ বোলাচ্ছিলাম। তাই নাকি? জি। আগুন আয়নার দিকে দৃষ্টি তাক করে মোমের লিপস্টিক পরা পিবোর ঠোঁটে নজর রেখে বলল, ভাবছি বুকের কাছের বোতাম দুটো খোলাই থাক। যা গরম পড়েছে, বাইরে গেলে হাওয়া বাতাস গায়ে লাগলে আরাম পাবো। মোম তুরন্ত পেছন ফিরে চায়। একরাশ দ্বিধা নিয়ে জানায়, তাড়াতাড়ি বোতাম লাগান, বোতাম খুলে বাইরে যেতে পারবেন না। কি সমস্যা? মোম কোনো ভনিতা ছাড়াই সরল গলায় জবাব দিল, আপনার গলা থেকে বুক পর্যন্ত আলাদা একটা মোহ আছে। যেই মোহ আমাকে আকর্ষণ করে, সেই দিকে অন্য মেয়েরা তাকাবে, সেটা আমি সহ্য করতে পারবো না। বলা শেষ করে মোম নিজেই ব্যস্ত হস্তে আগুনের শার্টের বোতাম লাগিয়ে দিল। শুধু গলার সাথে লাগানো একদম নিকটের বোতামটা লাগালো না। আগুন চক্ষু হাসলো। বলিষ্ঠ হাত বাড়িয়ে মোমের কোমর পেঁচিয়ে ধরল। সময় নিয়ে কপালে গাঢ় করে চুমু খেলো। অধর প্রসারিত করে হেসে বলল, সবসময় এরকমই থেকো মম। তোমার সরল সাবলীল স্বীকারোক্তি আমার মনে প্রশান্তিকর হাওয়া বইয়ে দেয়। মোম লাজুক হেসে মাথা নিচু করে নিল। আগুন দূরে সরে দাঁড়ায়। মোম বাকি কাজ কমপ্লিট করে প্রয়োজনীয় জিনিসপত্র একটা ব্যাগে ভরে নেয়। কয়েকদিন সোনারগাঁও থাকবে, তাই বাসা থেকে বের হওয়ার আগে ভালো করে সবকিছু আরেকবার দেখে নিল। কলেজের গেটে গাড়ি থামতেই আগুন মোমকে নিয়ে গাড়ি থেকে নেমে গেল। গাড়ি ভাড়া মিটিয়ে মোমের হাত ধরে ভেতরের দিকে হাঁটা শুরু করলো। আগুন নিজের গাড়ি করে আসেনি, ট্যাক্সি ভাড়া করে এসেছে। যেহেতু কলেজ থেকে গাড়ি ভাড়া করা হয়েছে সবাই একসঙ্গে যাবে বলে, সেখানে এখন নিজের গাড়ি করে কলেজে আসলে গাড়ি কার কাছে কোথায় রেখে যাবে, তাই আর নিজের গাড়ি আনেনি। আগুন মোমকে নিয়ে লাইব্রেরির সামনে এসে দাঁড়ায়। অনেক টিচার্স আছে সেখানে। অপরিচিত এত লোকজন দেখে মোম কিছুটা ঘাবড়ে গেল। এখানে সবাই উচ্চশিক্ষিত, তাদের সাথে মোম মানিয়ে নেবে কিভাবে? ওর জন্য আগুনকে আবার লজ্জায় পড়তে হবে না তো? ভয়ে মোমের হাতের তালু ঘামতে শুরু করেছে। আগুনের মুখভঙ্গি স্বাভাবিক, সে উৎফুল্লতার সময় থাকছে। লাইব্রেরির ভেতরে প্রবেশ করতেই সকালে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ওদের উপর। আগুনকে দেখে সবাই খুশি হলো। প্রিন্সিপাল স্যার এসে আগুনের কাঁধে হাত রেখে শুধালেন, এত দেরি হলো কেন? আগুন কিঞ্চিত হাসার চেষ্টা করে বলে, ওই রেডি হতে একটু দেরি হয়ে গেল, সবাই এসে পড়েছে। হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছিল সবাই। সরি স্যার। প্রিন্সিপাল মুচকি হেসে বললেন। ইটস ওকে ম্যান। আগুন বাকিদের দিকে তাকায়। সবাই কেমন হাঁ করে তাকিয়ে আছে। তাদের চোখে মুখে একরাশ বিস্ময়। তাদের একাগ্রতা গভীর চাউনি আগুনের পাশে দাঁড়িয়ে থাকা সুন্দরী রমণীর দিকে। অল্প বয়সে এই হুড়পড়ি আগুনের সাথে কি করছে? সকলের মনে এই একটা প্রশ্ন উকি দিচ্ছে। তাদের মনোভাব বুঝতে পেরে আগুন স্মিত হেসে জানালো, মিট মাই ওয়াইফ মিসেস আগুন শিকদার। সকলে যেন হোঁচট খেল। চোখ বড় বড় করে তাকিয়ে আছে দুই কপতির দিকে। প্রিন্সিপাল স্যার এতক্ষণ মোমকে লক্ষ্য করেননি। তিনি নিজেও আগুনের বলা মিসেস শিকদার কথায় বেশ অবাক হয়েছেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি বিয়ে করেছো কবে? কোথায়, আমাদের তো জানালে না। আসলে স্যার তেমন কাউকে বলতে পারিনি। সাডেনলি বিয়েটা হয়ে গিয়েছিল। আমাদের বিয়ের প্রায় 1.5 মাস হয়ে গিয়েছে। আগুন একে একে সবার সাথে মোমকে পরিচয় করিয়ে দিল। সবাই আন্তরিকতার সাথে অনেক কথাই মোমকে জিজ্ঞেস করছে। বিশেষ করে অন্য প্রফেসরের ওয়াইফরা। মোম শুধু বিনিময়ে হেসে মাথা নেড়ে জবাব দিয়েছে। রাফি আগুনের কাজ ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, এই কি আপনার সেই পছন্দের মানুষ যার কথা সেদিন রেস্টুরেন্টে বলেছিলেন? আগুন শান্ত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। রাফি চওড়া হাসি উপহার দিয়ে বলল, জিতেছ ভাই। আগুন ভ্রু কুঁচকে ফেলল। বুঝতে না পেরে প্রশ্ন করল, মানে?
ভাবিকে দেখতে অনেকটা বাচ্চা বাচ্চা লাগছে। তা বয়স কত শুনি? 16। সবাই আরেক দফা চমকে উঠল। বিস্ময়ে তাদের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। কথাটা আগুন একটু জোরেই বলেছে। সবাই অবাক হলেও তাদের তেমন কোনো ভাবান্তর হলো না। কিন্তু সিনিয়র এক প্রফেসর এসে অবাক সহিত জানতে চাইলেন, হোয়াট? আই ক্যান নট বিলিভ দিস। এখন তুমি একজন 16 বছরের বাচ্চা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলে? বিবেকে বাঁধলো না? আগুন অস্বস্তিতে পড়ে গেল। কিভাবে বিষয়টা হ্যান্ডেল করবে? রাফি বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য বলল, আরে স্যার, বাদ দেন সেই কথা। আজকালকার মেয়েরা অল্প বয়সেই অ্যাডাল্ট হয়ে যায়। আগুন স্যারের বউকে দেখতে কিন্তু অতটাও ছোট মনে হচ্ছে না। সিনিয়র প্রফেসর তিরিক্ষি মেজাজ নিয়ে বললেন, মেয়েটা কতটুকু সেটা বড় কথা নয়, বড় কথা হলো প্রফেসর আগুনের বয়সের সাথে মেয়েটা যাচ্ছে না। কোথায় 29 আর কোথায় 16। শুধু বিয়ে করলেই হয় না, বয়সের সাথে ম্যাচিংয়ের তো একটা কথা আছে। শিক্ষিত মানুষ হয়ে বাল্যবিবাহ কিভাবে করেছে সে? আগুন তাকায় প্রফেসরের দিকে। এই প্রফেসর কোনো এক কারণে আগুনকে সহ্য করতে পারে না। কারণটা তিনি না জানালেও আগুন বুঝতে পারে। আগে এই সিনিয়র প্রফেসরের কাছে শিক্ষার্থীরা প্রাইভেট পড়তো। চাকরিতে জয়েন করার পর থেকে শিক্ষার্থীরা আগুনের কাছে প্রাইভেট পড়তে চায়, কিন্তু আগুন এই পর্যন্ত কাউকেই প্রাইভেট পড়ায়নি, সকলকে নিষেধ করে দিয়েছে। তবুও কোনো শিক্ষার্থী আর এই সিনিয়র প্রফেসরের কাছে প্রাইভেট পড়েনি। সেজন্য তিনি আগুনের উপর রেগে আছেন। আগুন বুঝতে পারেন এটা আগুনের কি দোষ। হয়তো সেই রাগ এখন বাল্য বিবাহ নাম করে ছাড়তে চাইছেন। আগুন ফোঁস করে তপ্ত শ্বাস টেনে রাগটুকু গিলে নিল। কণ্ঠ খাদে এনে ভারকি গলায় বলল, কোথায় লেখা আছে শুধু অশিক্ষিতরা বাল্যবিবাহ করতে পারবে আর শিক্ষিতরা পারবে না? আমাদের বিয়ে আগে থেকে ঠিক করা ছিল। আমার ওয়াইফ যদি আমাকে খুশি মনে মেনে নিয়ে সংসার করতে পারে, সেখানে আপনার কি সমস্যা বুঝতে পারছি না। এ পর্যায়ে প্রফেসর কিছুটা দমে গেলেন, পাল্টা আর কথা বাড়ালেন না। ওনাকে এই কলেজের কেউ দেখতে পারে না, না শিক্ষার্থী আর না অন্য কোনো প্রফেসর। এমনকি প্রিন্সিপাল স্যারও ওনাকে দেখতে পারেন না। ওনার নামে অনেক শিক্ষার্থী অভিযোগ জানিয়েছে তাকে। প্রফেসর ক্লাসে পড়া সঠিকভাবে না বুঝিয়ে বারবার প্রাইভেট পড়ার তাগিদ দেন। বিষয়টা নিয়ে প্রিন্সিপাল প্রফেসরকে রাগারাগিও করেছিলেন। প্রিন্সিপাল স্যার সকলের উদ্দেশ্যে বললেন, এই টপিক নিয়ে কেউ আর বাড়াবাড়ি করবে না। এটা যার যার পার্সোনাল ম্যাটার। মাঠে গাড়ি দাঁড়িয়ে আছে, সকলে নিজের সিটে গিয়ে বসে পড়ুন। মোমকে জানালার পাশের সিটে বসিয়ে সাথে সিটে আগুন বসলো। আগুন আগে থেকেই বলে রেখেছিল জানালা বরাবর ডাবল সিট লাগবে তার, নিজের জন্য না, তার কোমলমতির জন্য। বড়সড় একটা বাস গাড়ি ভাড়া করা হয়েছে। গাড়িটা 2 তলা বিশিষ্ট। যারা এসেছে তাদের মধ্যে কাপল হচ্ছে 8 জন, আর বাকিগুলো সিঙ্গেল। আগুন 2য় তলায় মোমকে নিয়ে বসেছে। মূলত কাপল যারা, তাদের সকলের সিট 2য় তলায়। আকাশ এখন বেশ পরিষ্কার। ইতোমধ্যে সূর্যের কিরণ পৃথিবীর বুকে হানা দিয়েছে। রাতের অন্ধকার সরিয়ে নিজের দীপ্তি ছড়িয়ে দিয়েছে ধরণীর বুকে। গাড়ি চলতে শুরু করেছে তার নিজ গতিতে। মোম শাড়ির সাথে হিজাব বাঁধেনি, ক্লিপ দিয়ে ফুলের মতো করে খোপা বেঁধেছে। গাড়ি চলার সাথে সাথে মোমের কানের দুল সামনে পিছে দুলছে। আজ একটু ভালোই সাজগোজ করেছে। আগুন নিজে মোমকে সাজিয়ে দিয়েছে, শুধু লিপস্টিক গাঢ় করে দিতে দেয়নি, সেজন্য হালকা করে দিয়েছে। মোম পাতলা ঠোঁটে মনোমুগ্ধকর হাসি ঝুলিয়ে বড় বড় আঁখি তুলে চারপাশে অবলোকন করছে। আগুন সেই রাঙা ঠোঁটের হাসির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার নববধূর কাজল কালো চোখের মায়ায় আটকে যায় সে ক্ষণে ক্ষণে। চোখ দুটো স্থির লোচনে মনোনিবেশ করলো মোমের পিবর ঠোঁটে। বাকি কাপড়রা নিজেদের মধ্যে কথা বলছে, হাসাহাসি করছে। তাদের সকল কথা আগুনকে নিয়ে। সে আসার পর থেকে তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। তার সকল মনোযোগ তার বউয়ের দিকে। এসব নিয়েই কথা বলছে তারা। আগুনের এক কলিগ হাঁক ছেড়ে ডাকলো, প্রফেসর আগুন, আমাদের দিকে একটু নজর দিলেও তো পারেন। মোম তাকাই সেদিকে। দেখতে পেল ওদের দিকে চেয়ে সবাই মিটিমিটি হাসছে। মোম লজ্জায় কুকড়ে গেল, কারণ আগুনের নজর এখনো মোমেতে আবদ্ধ। মোম কটমট করে আগুনের হাতে চিমটি কাটল। আগুন মৃদু স্বরে ব্যথাতুর শব্দ তুলল। কণ্ঠ খাদে এনে রাশভারী গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে?
মোম ঠোঁট উল্টে জবাব দিল, আমার দিকে তাকিয়ে আছেন কেন? দেখছেন না সবাই দেখছে? কেউ একজন আপনাকে পেছন থেকে ডেকেছিল। শুনতে পাইনি। মোম চিবিয়ে চিবিয়ে বলল। শুনবেন কি করে? মন কোথায় থাকে আপনার? আগুন মাথা কিঞ্চিত ঝুঁকিয়ে মোমের কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, আমার সকল ধ্যান তোমাতে নিবদ্ধ। দূরে সরুন, সবাই তাকিয়ে আছে। আগুন সরল, পেছন ফিরে মুচকি হেসে জানতে চাইল। জি, কেউ ডেকেছিলেন? আগুনের কলিক রসিকতা গলায় বলল, ডেকে তো ছিলাম, তবে আমার মনে হয় না আপনি আমার কথা শোনার মতো পরিস্থিতিতে আছেন। কেন শুনবো না, আপনারা বলুন। না থাক, ভাবির সাথে সময় কাটান। লং জার্নি তো, পরে টায়ার্ড হয়ে যাবেন। টায়ার্ড হওয়ার আগ পর্যন্ত এনজয় করুন। পাশ থেকে লোকটার স্ত্রী ধমকে নাক ঝামটি মেরে বলে উঠল, মিস্টার আগুন তো আর তোমার মতো রসকসহীন কাঠকুটো মানুষ না যে বউ রেখে অন্যদের সাথে আজাইরা আলাপ করবে। ওদের দেখলে প্রাণ জুড়িয়ে যায়। গাড়ি যখনই দিচ্ছে না কেন, তবুও কি সুন্দর বউয়ের কাঁধে কাঁধ জড়িয়ে এক হাতে আগলে রেখেছে। আর তুমি আমাকে আগলে রাখার তো দূরের কথা, আমি পাশে থাকলেই তোমার চুলকানি উঠে যায়। বললি আগুন স্যারকে দেখে কিছু শিখো। প্রফেসরের মুখটা নিমিষেই চুপসে গেল। মোম ফিক করে হেসে উঠল। আগুন ঠোঁট কামড়ে হাসে, বাকিরা শব্দ করে হেসে ওঠে। আগুন হাসি মুখে ভরাট কণ্ঠে বলল, ভাবি, আজকে অন্তত রাগারাগি না করলেই ভালো হয়। আনন্দটা মাটি হয়ে যাবে। আর আমার মতো কাউকে হতে হবে কেন? সবাই তার নিজস্ব জায়গায় নিজস্বভাবে সুন্দর। তাছাড়া আমার বউটা একদমই বাচ্চা, ওর সাথে তো আপনার কম্পেয়ার করলে চলবে না। কলিগের বউয়ের মুখটা অন্ধকারে ছেয়ে গেল। আগুনের কলিগ হো হো করে হেসে ওঠে। একদম ঠিক হয়েছে, তাকে খোঁচা দিয়ে কথা বলা। কলিগের স্ত্রী বিরক্ত হলো, মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে রইল। বাকিরা বেশ মজা নিচ্ছে। আগুন ঘাড় ঘুরিয়ে পুনরায় সামনে তাকালো। মোম ঠোঁট টিপে হাসছে, হাসির সাথে গাল দুটো কেমন ফুলে উঠছে। আগুনের ইচ্ছে করছে ওই ফর্সা রক্তাভা ফোলা গালে কুটুস করে কামড় বসাতে, কিন্তু সেটা তো সম্ভব না। জায়গা এবং পরিস্থিতি দুটোই এখন প্রতিকূলে। এদিকে আগুনের বুকে ঝড় বইছে। ইচ্ছে করছে এক্ষুনি বউকে বুকের ভেতর ঝাপটে ধরে অশান্ত হৃদয়কে শান্ত করতে। মোমের ঝকঝকে হাসিটা চিরস্থায়ী হলো না। আগুনের হাসকি স্বরে বলা কথাটাই থপ করে নিভে গেল। আগুন বলল, এত হেসো না, আমাকে জ্বালিয়ে দিব্যি হাসা হচ্ছে। হোটেলে একবার ফিরতে দাও। এই হাসি আমি যন্ত্রণার কারণ বানিয়ে ছাড়ব। সোনারগাঁও, যা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত, মূলত একটি ঐতিহাসিক স্থান এবং নগরী। এখানে কোনো বড় পাহাড়ি এলাকা নেই, কিন্তু আশেপাশের কিছু অঞ্চলে ছোট বড় কিছু গ্রামীণ জনপদ এবং প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। সোনারগাঁওয়ের কাছে পদ্মা নদী অবস্থিত, যা এখানে অসাধারণ দৃশ্য তৈরি করে। নদীর পাড়ে বসে প্রকৃতির শান্তি উপভোগ করা যায়। এখানে অনেক প্রাচীন স্থাপনাও রয়েছে, যেমন সোনারগাঁও জাদুঘর, শাহী মসজিদ, যা প্রাচীন বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য প্রদর্শন করে। সোনারগাঁওয়ের আশেপাশে কিছু গ্রামে ছোট ছোট বাগান এবং পিকনিক স্পট রয়েছে। এখানে গাছপালার ছায়ায় বসে সময় কাটানো যায়। সোনারগাঁও শিক্ষকদের গেট টুগেদারের জন্য একটি অসাধারণ স্থান। এটি সুন্দর পরিবেশ, আরামদায়ক থাকার ব্যবস্থা এবং বিভিন্ন বিনোদনের সুযোগে ভরপুর। দীর্ঘ সময় পর গতিময় বাস গাড়িটি এসে থামল তার নির্দিষ্ট গন্তব্যে। এই গরমে লং জার্নি করে সকলেই ভীষণ ক্লান্ত। মোমের বাসে চড়ার অভ্যাস নেই, ভাগ্য ভালো আজকে বমি টমি করেনি। আগুনের কাঁধে মাথা রেখে কিছুক্ষণ ঘুমিয়েছিল। আস্তে আস্তে সকলে গাড়ি থেকে নেমে পড়ল। আগুন এক হাতে ব্যাগ নিয়ে অন্য হাতে মোমকে আগলে সাবধানে বাস থেকে নামলো। মোমের আবার ঘুম পাচ্ছে, জবরদস্তি নয়নজোড়া খুলে রাখার আপ্রাণ চেষ্টা করছে। লুলু লুলু চোখে চেয়ে আগুনের সাথে পা চালাচ্ছে। সোনারগাঁও 4 স্টার মানের হোটেল রয়েছে, যেখানে আধুনিক সুবিধা যেমন সুইমিং পুল, জিম, কনফারেন্স রুম রয়েছে। এছাড়া শাহজালাল নামে হোটেল আছে। এটি আরও একটি মানসম্মত হোটেল, যেখানে আরামদায়ক কক্ষ এবং ভালো সেবা পাওয়া যায়। সবাই মিলে শাহজালাল হোটেলে উঠেছে। সোনারগাঁওয়ে স্থানীয় ট্যুর কোম্পানির মাধ্যমে প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করা হয়েছে, যেখানে থাকার, খাওয়ার এবং ভ্রমণের সবকিছু একসাথে করা যাবে। স্থানীয় রেস্টুরেন্টগুলোতে স্ন্যাক্স
এবং অন্যান্য মজাদার খাবারও পাওয়া যায়। হোটেলে এসে সকলে নিজেদের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। দম্পতি যারা রয়েছে তাদের জন্য একটা করে রুম পার্মানেন্ট, আর যারা সিঙ্গেল আছে তারা 3 জন করে একটা রুমে থাকবেন। সেই অনুযায়ী রুম বুকিং করা হয়েছে। জার্নি করে সকলেই ক্লান্ত ছিল, সেজন্য ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিচ্ছে। ঠিক করেছে সন্ধ্যার পর সকলে মিলে আড্ডা দিবে। মোমের এতক্ষণ ঘুম পেলেও এখন আর ঘুম আসছে না। তখন ক্লান্ত ছিল বলে হয়তো ঘুম পাচ্ছিল। গাড়িতে বেশ ভালোই ঘুমিয়েছিল। মোম বারান্দায় দাঁড়িয়ে আছে। এখান থেকে বাইরের কোলাহলপূর্ণ পরিবেশ সুন্দর করে দেখা যাচ্ছে। বারান্দায় বসার ব্যবস্থা আছে। মোম চেয়ার টেনে বসে পড়ল। গালে এক হাত ঠেকিয়ে তাকিয়ে থাকলো অনিমেষ। আগুনের চোখে ঘুম ধরা দিয়েছে। আনমনে পাশে হাত রাখতেই চমকে উঠল। এ কি, মোম কোথায়? এখানেই তো শুয়েছিল। আগুন দরজার দিকে তাকায়। দরজা তো বন্ধ, তাহলে মোম কোথায় গেল? আগুন উঠে বসলো, ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক নজর বোলালো। বারান্দায় কারো জর্জেট ওড়না হাওয়ার প্রকোপে উঠছে। চিনতে অসুবিধা হলো না, এটা মোমের ওড়না। আগুন চোয়াল শক্ত করে এগিয়ে যায়। ছোট্ট লোহার টেবিলে ধারাম করে হাত দিয়ে শব্দ তুলল। আকস্মিক শব্দের তোপে মোম কেঁপে ওঠে। তড়িৎ বেগে নজর ফেরালো সেথায়। আগুন রাগান্বিত চোখে চেয়ে আছে। রাগের আভাস কতটা তীব্র সেটা আগুনের ঘন ঘন নিঃশ্বাস আর বক্ষস্থল উঠানামার দরুন বুঝতে পারল। মোম শুষ্ক ঢোক গিলে উঠে দাঁড়ায়। হা করে কিছু বলতে চাইল, কিন্তু আগুন তার আগেই মোমের বাহু ধরে টেনে রুমে নিয়ে আসলো। এক প্রকার ঝাড়া দিয়ে মোমের হাত ছেড়ে দিল। সজোরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে মোমের উপরে উঠে গেল। মোম হকচকিয়ে যায়। অবাক হয়ে চোখ দুটো বড় বড় করে চেয়ে রইল। মোমের হাত দুটি বিছানায় চেপে ধরে ক্রোধান্বিত ভঙ্গিতে দাঁতে দাঁত চেপে আগুন বলল, আমাকে টেনশন দিতে খুব মজা পাও, তাই না? ঘুমে আচ্ছন্ন হয়ে হেঁটে হোটেল পর্যন্ত আসতে পারছিলে না, আর এখন যখন ঘুমানোর জন্য বলেছি তখন তুমি চুপি চুপি উঠে বারান্দায় চলে গেলে। আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না? মোম ভীত নয়নে চেয়ে আতঙ্কিত গলায় বলল, ঘুম আসছিল না, সেজন্য উঠে পড়েছিলাম। তাছাড়া রুমেই তো ছিলাম, বাইরে তো যাইনি। আগুন চিৎকার করে উঠে ধমকে বলে, আবার মুখে মুখে তর্ক করছো? সাহস বেড়ে গিয়েছে। দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছ। কথা বললে গায়ে মাখো না। ডানা বেশি বড় হলে সেটা কাটতে আমার বেশি সময় লাগবে না। মোম হতভম্ব হয়ে গেল। কি থেকে কি বলছে এই লোক? না ঘুমিয়ে উঠে পড়ায় এই সামান্য ব্যাপারে এতটা রেগে গিয়েছে? এভাবে ধমকাচ্ছে? চেপে ধরা হাতে বেশ ব্যথা পাচ্ছে মোম। আগুন বেশ শক্ত করেই মোমের হাত ধরে রেখেছে। মোম হাত ছাড়ানোর চেষ্টা করলো না। এতে কুমড়োটা আরও রেগে যেতে পারে। ভীষণ কান্না পাচ্ছে ওর। ঘন পাপড়িযুক্ত আখিজোড়া ছলছল করে উঠল। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু সফল হলো না। বেহায়া চোখ দুটো থেকে নোনা জল গড়িয়ে পড়ল। এক সময় না পেরে মোম ফুপিয়ে কেঁদে উঠল। মোমের কান্নায় আগুনের হুঁশ ফিরল। তুরন্ত হাত ছেড়ে দিল। ঝট করে মিশিয়ে নিল প্রশস্ত বুকে। লম্বা শ্বাস টানল। মাথায় আদুরে হাত বুলালো। ভারীকে নিঃশ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, অচেনা অজানা জায়গায় এসেছো। আমার জন্য না হলেও তোমার জন্য এই শহর নতুন। তোমাকে দেখতে না পেয়ে টেনশনে পড়ে গিয়েছিলাম। এমনিতে একটা ব্যাপারে তোমাকে নিয়ে ভয়ে তটস্থ থাকি, তাই রাগ হয়েছিল। মোম কিছু বলল না। আগুনের বুকে থেকে ক্রমশ ফুপিয়ে যাচ্ছে। আগুন পুনরায় অত্যন্ত মোলায়েম গলায় বলল, জায়গাটা অপরিচিত। আমাকে না বলে কোথাও যাবে না। যেখানেই যাবে আমাকে বলে যাবে, মনে থাকবে তো? মোম ঠোঁট উল্টে বলল, থাকবে, তবে ওয়াশরুমে গেলেও বলে যেতে হবে। আগুন এক পেশে হাসলো, আর একটু নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, দরকার হলে তাই। এবার বলো, না বলে আর কোথাও যাবে? মোম ছোট করে উত্তর দিল, যাব না। আগুন তপ্ত শ্বাস ছাড়ল। অঞ্জলি ফুটে মোমের কোমল মুখশ্রী তুলে নিল। এইটুকুতেই কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে মেয়েটা। সাদে কি আর আগুন তার পিচ্ছি বউকে কোমলমতি বলে? আগুন নরম অষ্টপুট এগিয়ে মোমের চোখে চুমু দিল। পরপর চুমু পড়ল মোমের পাতলা পিপড় ঠোঁটে। আগুন যত্ন নিয়ে চুমু খেলো বউয়ের কোমল রক্তাভা গালে। মোম চোখ তুলে চায়। আগুন তার ভেজা গাল মুছে দিল। মোম ভোতা মুখে বলল, ঘুম আসছে না। মোমকে বুকে টেনে নিয়ে শুয়ে পড়ল আগুন। রাশভারী গলায় বলল,
কোনো কথা না, চুপ করে চোখ বন্ধ করো, ঘুম চলে আসবে। হোটেল থেকে মাগরিবের আজানের পর সকলে বের হলো। সকলের মোট এখন ফুরফুরে। অল্প অল্প বাতাস বইছে, গায়ে লাগাই বেশ আরাম অনুভব করছে সকলে। গরমের সময় প্রকৃতি হাওয়া মন্দ না। হোটেল থেকে কিছু দূর সকলে গোল হয়ে আসন পেতে বসেছে। বসার জন্য চেয়ারের ব্যবস্থা নেই। স্থানীয় লোকেরা পাটি বিছিয়ে দিয়েছে। এতগুলো মানুষ সবাইকে চেয়ার জোগাড় করে দেওয়া সম্ভব নয়, সেজন্য পাটির ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় লোকেরা ভীষণ আন্তরিকতার সঙ্গে তাদের বরণ করেছে। সকলে মিলে টুকটাক গল্পের আসর জমিয়ে দিয়েছে। এই গরমের মধ্যে আনন্দটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য উঠানের মাঝখানে শুকনো কাঠ জ্বালিয়ে দিয়েছে। মোম খুশিতে হাততালি দিতে চেয়েও পারেনি, কারণ সবাই আছে এখানে। সকল দম্পতিদের মধ্যে আগুন মোমের জুটি বেশি আকর্ষণ করছে। দুজনের গায়ে একই রঙের পোশাক। সকলের মধ্যে থেকে রাফি দাঁড়িয়ে উচ্চস্বরে বলে উঠল, প্রিন্সিপাল স্যার ভাবুক চিত্তে উৎফুল্লতা সমেত বললেন, ভালো হবে। কি গেম খেলা যায় বলো তো? রাফি আগুনের দিকে চেয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল, প্রফেসর আগুন, আপনি কিছু বলুন। আগুন নড়ে চড়ে উঠল। ঠোঁটে ঠোঁট চেপে কিছুক্ষণ চুপ থেকে নরম কণ্ঠে জানালো, আপনাদের যেটা ভালো লাগে, আমি এসবের মধ্যে নেই। রাফি ভ্রুকুচকে জানতে চাইল, নেই মানে? তা বললে তো শুনবো না। আপনাকেও খেলায় অংশগ্রহণ করতে হবে। এখানে উপস্থিত প্রত্যেক সদস্যদেরই খেলতে হবে। এটা এক ধরনের মজা, কেউ হেয়ালি করবেন না। হ্যাঁ? আগুন ঠোঁট দুটি গোল করে ভারীকে নিঃশ্বাস ছাড়ল। কোনো প্রতিক্রিয়া দেখালো না। রাফি পুনরায় ভাষণ দেওয়ার ভঙ্গিতে বলল, এখানকার স্থানীয় সঙ্গীত বা নৃত্য অনুষ্ঠান আয়োজন করলে কেমন হয়? চিন্তা নেই, আপনারা যারা যেই গান নাচ পারেন সেভাবে সকলের সামনে প্রেজেন্ট করবেন। তাছাড়া স্থানীয় লোকেরা আমাদের সাথে খেলায় অংশ নিবে। এতে তাদের গান নৃত্য উপভোগ করতে পারবো। সবার মধ্যে আনন্দদায়ক পরিবেশ তৈরি হবে। প্রিন্সিপাল মুচকি হেসে সাই জানালেন। রাফি গলা পরিষ্কার করে খেলার নিয়ম বলতে লাগলো, কাগজের মধ্যে কিছু লিখে তা ভাঁজ করে অনেকগুলো চিরকুট একত্রে রাখা হবে। সবাইকে তার পছন্দ মতো একটা করে চিরকুট নিতে হবে। সেটাতে যা লেখা থাকবে তাকে সেটা করতে হবে। এক্ষেত্রে দম্পতিদের জন্য একটা লাভ আছে। সেটা হলো, একজন চিরকুট নিলে যদি সেটা করতে না পারে তাহলে তার পার্টনার তার হয়ে কাজটা করে দিতে পারবে। সো এভরিওয়ান, আপনারা সবাই বুঝতে পেরেছেন খেলার নিয়ম? সকলে একসঙ্গে উচ্চ আওয়াজে বলে উঠল। রাফি এক একটা চিরকুটে কিছু লিখে ভাঁজ করে সবগুলো চিরকুট একত্রিত করলো। স্থানীয় লোকেদের থেকে ছোট্ট একটা ঝুলি নিয়ে সেটাতে চিরকুটগুলো রাখলো। প্রথমেই প্রিন্সিপাল স্যারকে একটা চিরকুট উঠাতে বলল। প্রিন্সিপাল মুচকি হেসে একটা চিরকুট তুললেন। সেটাতে লেখা নাচতে হবে। প্রিন্সিপাল হো হো করে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, এই বয়সে আমি নাচবো? রাফি উৎফুল্ল চিত্তে ভারী গলায় বলল, অবশ্যই স্যার, আনন্দের কোনো বয়স হয় নাকি? চেষ্টা করছি। রাফি ছোট্ট একটা মিউজিক বক্সে পুরনো দিনের গান ছেড়ে দিল। প্রিন্সিপাল গানের তালে যেমন পেরেছেন নেচে দেখালেন। মোম হাসি মুখে পুরোটা মুহূর্ত উপভোগ করলো। আগুন খেলায় মনোযোগ কম দিয়েছে। সে তো হাসি মাখা বউয়ের মুখশ্রী দেখতে ব্যস্ত। যে ছেলে বউ ছোট বলে বিয়ে করবে না বলে চিৎকার করে বাবার সাথে মনোমালিন্য পর্যন্ত করেছে, সে ছেলে এখন পিচ্ছি বউয়ের প্রতি তীব্রভাবে আসক্ত হয়ে পড়েছে। মন থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারে না। দূরে গেলেই বুকটা কেমন শূন্য শূন্য লাগে। একে একে সবাইকে চিরকুট দেওয়া হলো। যার চিরকুটে যেটা লেখা ছিল সবাই সেটা আনন্দস্বরূপ করে দেখিয়েছে। স্থানীয় লোকেরাও তারাও খেলায় অংশগ্রহণ করে নাচ গান করে সবাইকে আনন্দ দিয়েছে। কিন্তু যখন আগুনের পালা আসলো তখন সে বেঁকে বসলো, কারণ তার চিরকুটে নাচতে বলা হয়েছে। আগুন তো নাচতে পারে না, আর আগুনের পার্টনার মোম। মোমকে আগুন নাচতে কিছুতেই দিবে না। রাফি বিরক্তিকর মুখভঙ্গিতে বলে ওঠে, আগুন স্যার, আপনি কিন্তু খেলার নিয়ম ভঙ্গ করছেন। প্রিন্সিপাল স্যারও তো নাচতে পারছিলেন না, তবুও তিনি যেমন পেরেছেন নেচে দেখিয়েছেন। আপনি একটু নেচে দেখালে কি হয়? হ্যাঁ? আগুন মুখ কুচকায়। রাগ হচ্ছে ভীষণ। বেশিরভাগ সিনিয়র তাই চেঁচিয়ে কিছু বলতেও পারছে না। কিছুটা ঝাঁজ সমেত তিরিকি মেজাজ নিয়ে বলল, দেখুন, আমি নাচতে পারি না, শুধু শুধু জোর করে তো লাভ নেই। রাফি বাঁকা হাসলো।
উচ্ছ্বসিত কণ্ঠে শোধালো। আচ্ছা, নাচতে না পারলে আপনাকে এখন যেটা করতে হবে সেটা করে দেখান। আগুন ভ্রু কুঁচকে ফেলল, চওড়া গলায় জানতে চাইল। সেটা কি? রাফি গলা খাকারি দিয়ে জানায়, আমাদের সকলের সামনে রোমান্টিক গান গেয়ে ভাবিকে প্রপোজ করতে হবে। আগুন অকপটে জবাব দিল। এটাও পারবো না। খেপে গেল রাফি, নাকের পাটাথন ফুলিয়ে খোঁচা মেরে বলল, জানতাম পারবেন না, স্টুডেন্টদের টিচিং দেওয়া ছাড়া আর কিছুই তো পারেন না, জানা আছে আমার। আরে পিচ্ছি ভাবিটা কত আশা করেছিল পরের থেকে ঘুরতে এসে রোমান্টিক কিছু মুহূর্ত উপহার পাবে, সেটা আর হলো না রে। তা বর তো একেবারেই আনরোমান্টিক। আগুন বিড়বিড় করে বলল, আমি রোমান্টিক কিনা সেটা আপনার ভাবি রুমে গেলেই টের পাই। কি বিড়বিড় করছেন, আমাদের শুনিয়ে বলুন। আগুন তপ্ত শ্বাস ছাড়ল, মোমের দিকে নজর রেখে ভরাট স্বরে বলল, দ্বিতীয় অপশন চয়েস করলাম। রাফি ঠোঁট এলিয়ে হাসলো, খুশিতে গদগদ হয়ে বলল, এই না হলে আগুন স্যার, আরে শুরু করুন শুরু করুন। মোমের হাত ধরে আগুন উঠোনের মাঝখানে আসলো। মোমার চোখে আশেপাশের মানুষের দিকে তাকাচ্ছে, সকলের নজর এই দম্পতির দিকে। মোমের লজ্জা লাগছে। আগুনের গান শোনার জন্য সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। মোম নিজেও ভীষণ এক্সাইটেড। নিস্তব্ধতা কাটিয়ে আগুন গলা ছেড়ে গেয়ে উঠল, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে, পুষে রাখবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। গান গাইতে গাইতে মোমের কোমর পেঁচিয়ে দূরত্ব ঘুচিয়ে নিল। মোম হাঁ করে সন্তুষ্টির চোখে আগুনের দিকে চেয়ে আছে। আগুনের গানের গলা তেমন ভালো না হলেও অতটা খারাপও না। মোমের মনে শোক পাখিরা নেচে উঠছে। কুমড়োটা গান গেয়েছে তার জন্যে, বিশ্বাস করতে পারছে না। আগুন গোলাপে অধর জোড়া নেড়ে নেড়ে মোমের চোখে চোখ রেখে নীরের স্বরে বলে ওঠে, দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁচা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না। এই কোমলমতি বক্ষ পিঞ্জরে জায়গা তো করেই নিয়েছ, বাকিটা জীবন তোমার পাশে, তোমার সাথে থাকার অনুমতি পাবো কি? আমার রাগ, আমার শাসন, আমার জেদ সবকিছু মেনে নিয়ে থাকবে কি আমার সাথে? আমার মনের অপ্রকাশিত অনুভূতি মেশানো কথাগুলো তুমি তোমার হৃদয়ের ব্যাকুলতা দিয়ে বুঝে নিও। আমি যেমন তেমনভাবে আমি তাকে মেনে নিবে কি বলো আমার কোমলমতি? মোম একরাশ মুগ্ধতা নিয়ে আগুনের বলা সকল কথা তৃপ্তির সহ শ্রবণ করেছে। কি বলছে এই কুমড়ো মার্কা লোকটা? মোম তাকে মেনে নিবে কিনা জানতে চাচ্ছে। মোম তো কবুল বলার পর থেকে এই মানুষটাকে নিজের একান্ত আপন ব্যক্তিগত মানুষরূপে স্বীকার করে নিয়েছে। মানুষটার মোহ বাচন ভঙ্গি যত্নে আটকেছে ক্ষণে ক্ষণে। পাশ থেকে রাফি সহ বাকিরা চিল্লিয়ে বলছে, ভাবি উত্তরটা দিয়ে দিন, বেচারা স্যার কতটা আবেগ সমেত উদ্বেগ নিয়ে আপনার দিকে চেয়ে আছে দেখুন। মোমের চোখে জলকণা উকি দিচ্ছে। বার কয়েক পলক ঝাপটিয়ে ধীর গলায় বলে উঠল, আমি আপনার সকল কথায় রাজি মাস্টার মশাই। আগুন চোখ বুঝে নিল, লম্বা শ্বাস টেনে প্রশান্তের নিঃশ্বাস ত্যাগ করল। রাফি সশব্দে সিটি বাজালো। সবাই একসাথে জোরে হাততালি দিয়ে ওদের শুভেচ্ছা জানালো। পড়ার টেবিলে বসে আনিকা বাংলা বইয়ের পড়া পড়ছে। সামনে টেস্ট পরীক্ষা আছে। এখন পড়ায় মনোযোগী হওয়া অতি আবশ্যক। যখন পড়ায় গভীরভাবে ডুবে গেল, ঠিক তক্ষুনি ভাইব্রেশনে থাকা মোবাইলটা ভো ভো আওয়াজে বেজে ওঠে। বিরক্তিতে মাথা চাড়া দিয়ে উঠল। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটা রিসিভ করলো। পরিচিত নাম্বার, বেয়াদব আইমান শিকদারের। মোবাইলটা কানে ধরে ঝাঁঝালো গলায় বলে ওঠে, এত রাতে ফোন করেছেন কেন? আইমান আরাম করে চেয়ারে মাথা এলিয়ে দিল। দেয়াল ঘড়ির কাঁটার দিকে নজর বুলিয়ে মুচকি হেসে বলল, বেশি রাত হয়নি, সবে রাত 9টা।
আনিকা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। দরজার দিকে একবার উকি দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আপনার কাছে বেশি না হলেও আমার কাছে অনেক বেশি। রাখছি, আমার ডিস্টার্ব হচ্ছে।